প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি শুরু হবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে। প্রথম অফিস সচিবালয়ে, সেখানে ক্যাবিনেট মিটিং। 50 জনের মন্ত্রিসভা নিয়ে তারেক রহমানের সরকারের শুরু। অনেক কিছু দিয়ে জনমনে স্বস্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ। বিশাল মন্ত্রিসভায় ঠাঁই হয়নি বিএনপির বেশ কয়েকজন হেভি ওয়েট নেতার। সরকারের ভেতর বাইরে দেয়া হতে পারে গুরুত্বপূর্ণ দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ছাড় নেই, হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকের। রাজধানীর 60 ফিটে ঝাড়ু হাতে অংশ নিলেন পরিচ্ছন্নতা অভিযানে। সৌদি আরবে শুরু পবিত্র রমজান। দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু রোজা। আগেই বেড়েছে বাজার দর। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতি। বোঝাপড়া হয়েছে নির্দেশিকা নীতিমালা নিয়ে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রথম কর্মদিবস শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রথম দিনের অফিস করবেন সচিবালয়ে। রয়েছে ব্যস্ত শিডিউল। মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন বিকেল 3টায়, আর 4টায় মতবিনিময় রয়েছে সচিবদের সঙ্গে। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফেরার পথে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এরপর সচিবালয়ে আসবেন নতুন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রথম কার্যদিবসে মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। দুপুর 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকাল 3টায় মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক করবেন। এছাড়া মন্ত্রী পরিষদ বৈঠক শেষে বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুলশান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করেছে। অর্থাৎ আমাদের সেই গাড়িবহরের সাথে আছেন আমাদের সহকর্মী আঞ্জাম খালেক, আর সাভার আছেন সহকর্মী মনিরুল সোহাগ। আমরা শুরুতে আগে একটু আঞ্জাম খালেকের সাথে কথা বলতে চাই। আঞ্জাম খালেক, জানাবেন তার গাড়িবহর তো রওনা করেছে, সবকিছু মিলিয়ে সেখানকার অবস্থা কেমন দেখছেন এখন? আপনি কিছুক্ষণ আগেই দেখলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর কিন্তু রওনা হয়ে গেল, এবং আমরা যতদূর জানি প্রথমেই তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে শ্রদ্ধা জানানোর পর কিন্তু তিনি ওখান থেকে আবার চলে আসবেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সমাধি রয়েছে সেখানে শ্রদ্ধা জানানোর পর কিন্তু তিনি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যুক্ত হবেন, সচিবালয়ে যাবেন, এবং সেখানে ক্যাবিনেট মিটিংয়ের পরে কিন্তু আসলে সচিবদের সঙ্গেও মিটিং করার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখিয়েছি আপনাদেরকে যে তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু চলে গেছে গুলশান 196 নম্বরের তার বাসা থেকে বের হয়েছে। হিমাদ্রি, খালেক, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী মনিরুল সোহাগ, আগে যেমনটি জানিয়েছিলাম তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন। সোহাগ, তারেক রহমান ইতিমধ্যে রওনা করেছেন, হয়তো ঘণ্টাখানেকের মধ্যে সেখানে পৌঁছে যাবেন। সবকিছু মিলিয়ে সেখানে নিরাপত্তা পরিস্থিতি, সার্বিক অবস্থা কেমন দেখছেন? আপনি জানেন যে আসলে এটি একটি বিশেষ দিন। গতকাল শপথ গ্রহণ এবং সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম এই জাতীয় স্মৃতিসৌধে আসা, এবং তার কর্মদিবস আজকে যেটি শুরু হলো কর্মদিন তার এই প্রধানমন্ত্রী পদের, সেই কর্মদিনের শুরুতে বা তার কর্মজীবনের এই পদের শুরুতেই কিন্তু তিনি স্মৃতিসৌধে আসছেন। 71-এর বীর সেনানী যারা ছিলেন, যারা দেশের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তিনি গুলশান থেকে রওনা হলে 1 ঘন্টার মধ্যেই এখানে এসে পৌঁছানোর কথা, যতটুকু সাধারণ নিয়মে আমরা বুঝতে পারি। সেই হিসাবে তিনি এখানে 11টার আগেই এসে পৌঁছাবেন এবং ঠিক 11টায় এসে পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং এই উপলক্ষে কিন্তু পুরো স্মৃতিসৌধ এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু এই অনুষ্ঠান স্থলকে বেশ কয়েক স্তরে নিরাপত্তা বলয় দিয়ে সাজানো হয়েছে, এবং পাশাপাশি সব ধরনের প্রস্তুতি সেটিও কিন্তু নেওয়া হয়েছে। আপনি জানেন যে
দীর্ঘ বছর ক্ষমতার বাইরে বা দায়িত্বের বাইরে থাকার পর সরকার দলীয় নানা নিপীড়ন সহ্য করে কিন্তু বিএনপি আসলে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে এসে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি যে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে এবং সেই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের বার্তা কিন্তু তারেক রহমান এর আগে থেকেই দিয়েছেন এবং সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মূলত সাধারণ মানুষের সেই প্রত্যাশা কিন্তু আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। তো সব মিলিয়ে আসলে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি উপদেষ্টা মন্ত্রিসভার যে সকল সদস্য রয়েছেন এবং তার সফরে যে সকল সঙ্গী রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছে। আমরা দেখেছি যে বেশ কয়েকজন সদস্য কিন্তু এরই মধ্যে চলে এসেছে এখানে এবং এখনো কিন্তু অনেকে আসেন তারা কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী এখানে পৌঁছানোর আগে যারা রয়েছেন এই সফরের সাথে বা এই আয়োজনের অংশ হচ্ছেন তারা সবাই কিন্তু এখানে পৌঁছে যাবেন। আপনি জানেন যে গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজে আসলে এই শপথ অনুষ্ঠান আয়োজন হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিসভার যে সকল সদস্য রয়েছেন তাদেরকে শপথ পাঠ করান এবং সেই শপথ বাক্য পাঠের পর থেকেই কিন্তু মূলত প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যক্রম শুরু হয়ে যায় এবং আজকে তার প্রথম দিনই তিনি এই স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন এবং এরপর এখান থেকে জিয়া উদ্যানে যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধ, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন ফুল দিয়ে এবং তারপরে বিকালে কিন্তু আপনি জানেন যে সচিবালয়ে সভা রয়েছে এবং সচিবদের সাথেও কিন্তু একটি বিশেষ সভা রয়েছে। তো সব মিলে আসলে প্রথম দিনটি কিন্তু কর্মব্যস্ত এবং এটি কিন্তু মূলত একটি বার্তা দেয় যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের জন্য বা মানুষের জন্য যে কাজ করার জায়গা রয়েছে সেই জায়গায় আসলে কোনোভাবেই কাজের কোনো গতি কমানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ সবাই মিলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টা আসলে সর্বোচ্চ মনোনিবেশ করা এবং সবচেয়ে সকল সেক্টরে যারা দায়িত্বে আছেন তারা যাতে সবাই এই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে মিশন বিএনপি সেটিতে যাতে সফল হতে পারে সেই প্রচেষ্টা রাখার ইঙ্গিতও কিন্তু এটি রয়েছে। তো আমরা রয়েছি এখানে, নিশ্চয়ই এই আয়োজন যখন শুরু হয় তখন আমরা দর্শকদের সরাসরি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই শ্রদ্ধা নিবেদনের বিষয়টি তুলে ধরব। নিশ্চয়ই সোহাগ, ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিলেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে রাজধানীর ৬০ ফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। জামায়াতের আমির আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, এমনকি তার দলও বিরোধী দলে বসতে পারত না। তাই সবারই উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের জঞ্জাল ও আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর। এ সময় প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী সড়কের আবর্জনা পরিষ্কার করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। নতুন সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন প্রত্যাশা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান মানুষ। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং এবং সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে তরুণদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি, এটিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকে। বিএনপি সরকার আমরা জনাব তারেক রহমানের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, উনি যাতে আমাদের শ্রমিক বান্ধব হয়ে বর্তমান সরকার কাজ করে। আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি জনগণের পক্ষে কাজ করার জন্য এবং দায়িত্বমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক দিন ধরে খুব নাজুক অবস্থায় আছে। কেহ সাদা দিতে না পারে এবং কেহ সাদা
কালেকশন করতে না পারে, এটা চিরতরে যাতে বন্ধ হয়। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা জানতে ঠাকুরগাঁও এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ঠাকুরগাঁও আছেন নবীন হাসান, বরিশাল আছেন জিয়াদ মাহমুদ। আমরা শুরুতেই ঠাকুরগাঁও নবীন হাসান আপনার কাছে ফিরতে চাই। আপনার ওখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি জনপ্রশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয়টি পেয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। কেমন লাগছে সেখানকার মানুষের প্রত্যাশা কি তার প্রতি, এই সরকারের প্রতি? ধন্যবাদ হিমাদ্রি। আপনি জানেন ত্রয়োদশ নির্বাচনে ঠাকুরগাঁয়ের 3টি আসনেই কিন্তু বিএনপির নিরঙ্কুশ জয়লাভ করেছে এবং গতকাল ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এরপর থেকে ঠাকুরগাঁয়ের মানুষ বেশ উচ্ছ্বসিত। আমরা গতকালকে দেখেছি কিন্তু ঠাকুরগাঁয় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ হয়েছে। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও কোর্ট চত্বরে। আমরা জানবো সাধারণ মানুষের কি প্রত্যাশা নতুন মন্ত্রীর কাছে। নতুন মন্ত্রীর কাছে আপনার আসলে প্রত্যাশা কি? আসলে 55 বছরের ইতিহাসে ঠাকুরগাঁয়ে এত বড় হেভিওয়েট প্রার্থীর বিজয় এবারই প্রথম। আপনার মাধ্যমে মহাসচিব স্যারকে ধন্যবাদ জানাই। ঠাকুরগাঁও খুব অবহেলিত এলাকা। 55 বছরের ইতিহাসে আসলে এই অঞ্চলে ডেভেলপমেন্ট হয়নি। আমাদের এই অঞ্চলটি ঢাকা থেকে সর্বোচ্চ দূরত্বে 400 থেকে 500 কিলোমিটার। এই অঞ্চলে ভালো মানের চিকিৎসক আসতে চায় না, পুঁজি বিনিয়োগকারী আসতে চায় না। তাই আমরা প্রথমেই মনে করি ঠাকুরগাঁও বিমানবন্দরকে চালু করা সম্ভব হলে এই অঞ্চলে ভালো মানের চিকিৎসক আসবে, ভালো মানের ডাক্তাররা আসবে, শিল্প বিনিয়োগকারী উদ্যোক্তারা আসবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আমরা চাই ওনার কাছে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু করা হোক, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপন করা হোক, ঠাকুরগাঁয় ইপিজেড স্থাপন করা হোক। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে জানতে চাই নতুন মন্ত্রীর কাছে আপনার কি প্রত্যাশা? আমরা প্রথমেই মন্ত্রী হওয়ার জন্য আলমগীর ভাইকে অভিনন্দন জানাচ্ছি। এমনিতে আমরা অবহেলিত অঞ্চলের মানুষ, নানা সমস্যায় জর্জরিত। আমরা তার কাছে চাইব, তিনি আমাদের জনগণের কাছে অত্যন্ত প্রিয় মানুষ। সবাই তার জয়ে বা মন্ত্রিত্ব লাভে খুশি হয়েছেন। যোগাযোগ, কর্মসংস্থান এবং চিকিৎসা ব্যবস্থায় তাকে নজর দেওয়া উচিত প্রথমে। অন্যান্য অভাব অভিযোগগুলো তো আছেই। আমাদের শিক্ষিত ছেলেরা বেকার হয়ে আছে, এদের কর্মসংস্থানের একটা উপায় করা দরকার। আমাদের চিকিৎসার ব্যাপারে আমরা অসুস্থ বোধ করলেই সবাই দিনাজপুর বা রংপুরের উপর নির্ভরশীল হয়ে আছে, এটা ঘোচানো দরকার। এমনকি মরে যাওয়ার পরেও যে মৃতদেহটা রাখবো এরকম রাখার জায়গাও আমাদের হসপিটালে নাই। আমরা চাইব অতি সত্বর এই চিকিৎসা ব্যবস্থার একটা এই দুর্গতি ঘোচানো হচ্ছে। হিমাদ্রি, শুনছিলেন নতুন মন্ত্রী পরিষদের কাছে ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এই মুহূর্তে যুক্ত ছিলাম ঠাকুরগাঁও কোর্ট চত্বর। নবীন, ধন্যবাদ আপনাকে। জিয়াদ মাহমুদ বরিশাল থেকে যুক্ত আছেন। জিয়াদ, বরিশাল থেকেও মন্ত্রী পেয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ। কি মনে হচ্ছে তার কাছে মানুষের প্রত্যাশা কি? সব মিলিয়ে নতুন সরকারের কাছে সেখানে জনমানুষের কি প্রত্যাশা? প্রত্যাশার তো শেষ নেই, নানা রকমের প্রত্যাশা, নানা ধরনের চাহিদা রয়েছে তাদের। যেহেতু বরিশাল 1 আসন থেকে জহিরুদ্দিন স্বপন তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি বরিশাল 4 আসনের রাজীব আহসান তিনিও একটি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এবং বিভাগ জুড়ে যদি সেই সব দেখা যায় যে বরিশাল বিভাগে 2 জন মন্ত্রী এবং 3 জন প্রতিমন্ত্রী পেয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে নদী বেষ্টিত এই যে বিভাগ, এখানে কিন্তু নানা ধরনের সংকট রয়েছে, নানা ধরনের সমস্যায় জর্জরিত রয়েছে বলে এখানকার মানুষজন তারা আমাদের জানিয়েছে। তারা বলছেন যে নতুন নেতৃত্বের হাত ধরে এই ধরনের সংকট দূর হবে। এবং এখানে আমরা একেবারে প্রান্তিক যে মানুষ যারা আসছেন বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু এখানে এসেছেন। এবং তাদের সাথে যদি একটু কথা বলি যে আসলে মন্ত্রিসভায় ঠাঁই হলো বরিশালের 5 জনের, মানে 2 জন পূর্ণমন্ত্রী এবং 3 জন প্রতিমন্ত্রী। কেমন লাগছে? তাদের ঘিরে কি প্রত্যাশা আপনাদের? আমাদের তাদের কাছে প্রত্যাশা একটাই যে আমাদের এই বরিশাল দীর্ঘ 30 বছর ধরে কোনো কাজ হয় না। আমরা নদী খনন এবং গ্যাস এবং এই বিদ্যুৎ, গ্যাস, তারপর এই যে আপনার রাস্তাঘাট, স্কুল কলেজ, এগুলা আমাদের চাই। এবং আমরা যেন বিপদ আপদ না থাকে, আমাদের এই সহযোগিতা আমরা তাদের কাছে প্রত্যাশা করি। আপনার প্রত্যাশা কি? একবারে প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য কি চাচ্ছেন, বা এই যে মন্ত্রী পেলেন কতটা আনন্দিত আপনারা? আমরা খুবই আনন্দিত এবং আমরা ভোট দিয়ে তারা জয়যুক্ত করছি এবং আমরা চাই দেশে শান্তি।
হ্যাঁ, কোনো লোকের জন্য কোনো রকম যেন ক্ষতি না হয়। আর আমরা চাই যে আমার ছেলে মেয়ে সেরা খাতায় আমরা ঘুমাবো, তারপর আমরা শান্তি চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা মানুষ রয়েছেন তারা যেমন এখানে যিনি জহিরুদ্দিন স্বপন কিংবা মেজর হাফিজউদ্দিন তারা মন্ত্রিত্ব পাওয়ায় আনন্দিত এবং একই সাথে তারা প্রত্যাশা করছেন শান্তিতে এবং সুখী সমৃদ্ধ যে দক্ষিণাঞ্চল পুনরায় গঠন করবেন বলে আশাও করছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। এবার ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমরা সেখানকার জনমানুষের কি প্রত্যাশা নতুন মন্ত্রিসভা নতুন সরকারের প্রতি সেটা জানবো। আমাদের সাথে যুক্ত আছেন মহসিন পারভেজ। মহসিন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, তাদের কি প্রত্যাশা আসলে নতুন মন্ত্রিসভা নতুন সরকারের প্রতি? ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসন বাঞ্ছারামপুরে আমার পাশে যাওয়া দেখতে পাচ্ছেন বেশ সাধারণ মানুষ রয়েছে, তাদের কাছে একটু জানার চেষ্টা করবো যে তাদের এই নতুন মন্ত্রী পরিষদের যে একটি দায়িত্ব পেয়েছে অর্থ মন্ত্রণালয়ে, তার কাছে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো জন্য আর ওনার কাছে প্রত্যাশা হলো সার্বিক উন্নয়নের জন্য আমি ওনার কাছে আমার প্রত্যাশা, এবং আমরা যেভাবে আমরা ভোট দিয়েছি প্রতিষ্ঠিত হবে আমাদের জন্য করছে। এখন আমাদের তথ্যই বসবাস করতে পারে এবং সার্বিক উন্নতি যেটা হয় সেই মনে করেন সেই ভালো লাগবে। নতুন মন্ত্রী পরিষদের মধ্যে আপনাদের উনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে, তার কাছে আপনার প্রত্যাশা কি? তার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা ওনাকে করতে সক্ষম হয়েছি। উনি আমাদের যোগাযোগ ব্যবস্থা আমল পরিবর্তন করছে এবং শিক্ষা কাঠামো কাঠামোগতভাবে উন্নয়ন করতেছে। এটা এরকমই বাঞ্ছারামপুর আপনাদের কি কি সমস্যা আছেন এবং তার কাছে কি সমস্যার কি সমাধান করছেন? আমরা চাই হচ্ছে যে এই জুলাই সাইকেল আপনার প্রত্যাশা রেখে আমাদের প্রত্যাশা আমরা যারা ইয়াংজন কিংবা তরুণ রয়েছি তখন শ্রেণী পেশার মানুষের প্রত্যেক ঘর থেকে যেন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়। আমাদের বাঞ্ছারামপুরের প্রত্যেকটা পরিবার থেকে যেন একজন শিক্ষিত মানুষ জন্ম নেয়, বাঞ্ছারামপুর পালিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। শুনছিলেন যে বাঞ্ছারামপুর থেকে সাধারণ মানুষের ভাবনা এবং নতুন অর্থ প্রতিমন্ত্রীর সাথে তাদের যে প্রত্যাশা ছিল এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ মহসিন পারভেজ, যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।